নওশাদ সিদ্দিকী আবার গ্রেপ্তার হবে। নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হবে, নওশাদ সিদ্দিকীর চেনা জানা রিপোর্টাররা লিখবে, নওশাদ সিদ্দিকীর চেনা জানা পুলিশ বা কেউ বুকে মারবে, তিনি আহত হবেন, তিনি হসপিটালে থাকবেন এবং হসপিটালে যাবেন এবং বিজেপি আরএসএস এর চ্যানেলগুলো নিয়ে সেটা নিয়ে প্রোগ্রাম হবে, বিষয়টা ছড়িয়ে পড়বে। ওর যে ভক্তকুল অশিক্ষিত নোংরা ভণ্ড বদমাইশ, যারা কোনো কিছু না বলে সবসময় গালাগালি দেয়, সবসময় যুক্তিহীন, এই গাড়লগুলোর পাছার চামড়া তুলে দেওয়া হয়। সম্প্রতি পশ্চিমবঙ্গে একটি গুরুত্বপূর্ণ খবর হয়েছে মানুষের কাছে, যেটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মুসলিম সংগঠন, মানে যারা নিজেদেরকে মুসলিম সংগঠন বলে দাবি আগে করতেন না, এখন করছেন, তারা একটা সংগঠন করেছেন। মানে যদি অন্য ধর্মাবলম্বীরা যদি করতে পারে, তাহলে মুসলিমরাই বা কেন করতে পারবেন না? সংবিধান মেনে তারা একটি সংগঠন করেছেন, যে সংগঠনটির নাম হলো কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম। এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের একটা ঘটনা, একটা প্রোগ্রামকে কেন্দ্র করে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ, যেটা আমি আমার একটা ভিডিওর মধ্যে দিয়ে এবং একটি লেখার মধ্যে দিয়ে 2-3 দিন আগে এস্টাবলিশ করেছিলাম কিছু কথাবার্তা, যেটা 20 আগস্ট এই ঘটনাটা একটা প্রোগ্রাম হয়েছিল এবং সেটাকে কেন্দ্র করে এই সংগঠনের বেশ কিছু নেতা গ্রেপ্তার হয়েছিল। 90 জন না 96 জন গ্রেপ্তার হয়েছিলেন এবং একদিন পর তাদের ছেড়ে দিয়েছিল। এবং আমি আমার ঘটনা আমার ভিডিওর মধ্যে দিয়ে বলেছিলাম যে ওরা, নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে অত্যন্ত বড় দায়িত্ব পালন করছেন মুসলিম সমাজের এবং তিনি রাজনীতিটা খুব ভালো শিখেছে। তার কারণ 20 তারিখে 20 আগস্ট যে প্রোগ্রামটা হয়েছে, আসলে ওদের পারমিশন ছিল 16, 17, 18 আগস্ট হাইকোর্টের কাছে, কিন্তু ইচ্ছা করে তিনি 20 তারিখ করেছিলেন উইদাউট পারমিশন, যাতে তিনি গ্রেপ্তার হন। এবং আমি বলেছিলাম এটাতে উনি খুব সম্মানিত হয়েছেন, প্রচারিত হয়েছে, এটা একটা রাজনৈতিক কৌশল। তারপর আমার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, বহু মানুষ আমাকে ফোন করছে, বহু তথ্য আমি সেখানে তুলে ধরেছিলাম। অ্যাকচুয়াল আমরা মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছি, এছাড়া আর কিছুই না। কিন্তু আজকে যে ঘটনাটা আজকে বলবো, এটাতে কয়েকটি সত্য উঠে আসছে এবং কিছু বিচারিতার কথা উঠে আসছে। দেখুন, এই সংগঠনটির নাম কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম। সংবিধানকে রক্ষা করার জন্য যে চেষ্টা এরা করছেন, সংবিধানকে তো আমরাও রক্ষা করতে চাই সবাই, কিন্তু ভাবুন তো আজকের এই সময় সংবিধানকে রক্ষা করার মূল যে অর্থ, সেটা হলো যদি সংবিধানকে রক্ষা করতে হয়, তাহলে সংবিধানের 5 খ এবং 6 নম্বর আর্টিকেল গুলো মেনে নিতে হয়। অর্থাৎ 5 খ এবং 6 নম্বর আর্টিকেল যদি মানতে হয়, তাহলে শুধুমাত্র পশ্চিমবঙ্গের 5 কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে। 1। 2 নম্বর হচ্ছে, সংবিধানকে যদি আমাকে মানতে হয়, দেখুন এই যে SIR এর মধ্যে, এনারা কিন্তু আন্দোলন করছে SIR এর বিরুদ্ধে, SIR এর বিরুদ্ধে, কিন্তু SIR-টা হচ্ছে সংবিধানের 326 নম্বর ধারা অনুযায়ী। 326 নম্বর ধারা বলছে যারা সিটিজেন অফ ইন্ডিয়া, তাদের যখন 18 বছর বয়স হবে তখন তারা ভোটাধিকার পাবে। ফলে হুই সিটিজেন অফ ইন্ডিয়া, সেখানেই কনস্টিটিউশনের 5 আর 6, আমরা বলছি দামাল বাংলা বলছি, যতক্ষণ পর্যন্ত কনস্টিটিউশনের বিশেষ ধারাগুলোকে সংশোধন না করা হচ্ছে, ততক্ষণ বাংলা এবং বাঙালির বাঁচার কোনো সুযোগ নেই নেই নেই। প্রায় 4.5 কোটি থেকে 5 কোটি মানুষ বেনাগরিক হয়ে যাবে। তাহলে কি বিষয়গুলো না ভেবেই একটা সংগঠন করে নেওয়া, একটা মুসলমানদের সংগঠন বলা, সংবিধান প্রোটেকশন বলা? বাবা সাহেব আম্বেদকরের সংবিধান তো আমরাও রক্ষা করতে চাই, কিন্তু আসলে কি চাই সেটা আমাদের কাছে পরিষ্কার করার কথা। দেখুন, আর একটা, এই যে কনস্টিটিউশন
প্রোটেকশন ফোরাম, এদের কথার মধ্যে দ্বিচারিতা দেখুন। এরা কিন্তু মূল যে বক্তব্যটা রাখবেন মঞ্চে বা ওয়াকাব আন্দোলন নিয়ে যে কথাগুলো ওনারা বলে থাকেন, সেই কথাটা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ওয়াকআপ আন্দোলন করতে দেয় না, এবং ওয়াকআপ আন্দোলনের সবচেয়ে বড় শত্রু। যে কথাটা আমি ডকুমেন্ট মোটামুটি তথ্য প্রমাণ করে তথ্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ওয়াকআপের বিরুদ্ধে বলেছিলেন, তারপরও কম করে 50 জায়গায় ওয়াকআপ আন্দোলন হয়েছে পশ্চিমবঙ্গে, যেগুলো সাক্ষী আমি মানিক ফকির, দীপক ব্যাপারী, রাজীব কান্তি রায় ইত্যাদি। ফলে ওরা যে কথাগুলো বলছে যে ওয়াকআপ আন্দোলন করতে দিচ্ছে না পশ্চিমবঙ্গে, সেটা সম্পূর্ণ একটি রাজনৈতিক কথাবার্তা, এর সঙ্গে বাস্তবতা কোনো মিল নেই। তাছাড়া দেখুন, এই যে এই সংগঠনটি আবার নতুন করে একটি 29, 30, 31 এবং 1 এই 3 দিন, 1 সেপ্টেম্বর আর 30, 31 আগস্ট ওরা আবার ধর্ণা মঞ্চটা করছে। বাস্তবত এদিন কিন্তু সত্যি সত্যি ধর্ণা মঞ্চ করছেন এবং মাইক লাইটও লাগাচ্ছে। আমি অভিযোগ করেছিলাম 20 তারিখের প্রোগ্রামটা ধর্ণা মঞ্চ বললেও তার না ছিল পারমিশন, না ছিল মঞ্চ, না ছিল মাইক। এটা জাস্ট একটা প্রচার পাওয়ার জন্য একটা রাজনৈতিক কৌশল করেছিলেন নওশাদ সিদ্দিকী, এবং সেই অর্থে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু এখানে দেখুন একটা জিনিস স্পষ্ট করে দিচ্ছে এই সংগঠন স্পষ্ট করে দিচ্ছে পশ্চিমবঙ্গে ওয়াকআপ আন্দোলনের জন্য কোনো ভয় নেই। রাজ্য সরকার কোনো বাধা দিচ্ছে না। যদি বাধা দিত তাহলে এইখানে কিন্তু 29, 30, 31 এবং 1 তারিখ আগামী দিন যে ধর্ণা মঞ্চ হচ্ছে সেটা পশ্চিমবঙ্গ সরকার বাধা দিত। অর্থাৎ এই দিন যে ধর্ণা মঞ্চটা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি নিয়েই, পুলিশ পারমিশন নিয়েই হচ্ছে। সুতরাং এটা থেকে প্রমাণিত হয়ে যায় এদের যে দাবি, সেই দাবিগুলোর প্রথম পয়েন্ট হচ্ছে ওয়াকআপ আইনের বিরুদ্ধে। সুতরাং এ যাবৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গত 2-3 মাস ধরে যেভাবে কুৎসা করা হয়েছে যে তিনি ওয়াকআপ আন্দোলন করতে দিচ্ছেন না বলে, আজকে কিন্তু এরা স্বীকার করে দিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআপ আন্দোলন করতে দেন, তার সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো সঠিক নয়। আর একটা মারাত্মক অভিযোগ আমি করছি, সেটা হচ্ছে এটাও নওশাদ সিদ্দিকী আবার গ্রেপ্তার হবে। নওশাদ সিদ্দিকী গ্রেপ্তার হবে, নওশাদ সিদ্দিকীর চেনা জানা রিপোর্টাররা লিখবে, নওশাদ সিদ্দিকীর চেনা জানা পুলিশ বা কেউ বুকে মারবে, তিনি আহত হবেন, তিনি হসপিটালে থাকবেন এবং হসপিটালে যাবেন, এবং বিজেপি আরএসএস এর চ্যানেলগুলো নিয়ে সেটা নিয়ে প্রোগ্রাম হবে, বিষয়টা ছড়িয়ে পড়বে। তার কারণটা কি জানেন? কারণ হচ্ছে আমার কাছে যে খবর আছে, অনেকে অবাক হয়ে যাচ্ছে যে আমি এই এত খবর পাই কি করে। আমার বক্তব্য হচ্ছে, আমি এই সমাজের একটি দায়িত্ববান মানুষ। আমি যে কথাগুলো বলি বিভিন্ন দিক থেকে সোর্সের মাধ্যমে খবর নেওয়ার পরে কথা বলি, কোনো ফালতু কথা বলি না। যে কারণে আজ থেকে 7 বছর আগে থেকে এনআরসি, এনপিআর, সিএ থেকে শুরু করে ওয়াকআপ নিয়ে যা যা বলেছি সম্পূর্ণ মিলে গেছে, 100 ভাগ মিলে গেছে। কারণ এই যে গত 2-3 দিন ধরে নওশাদ সিদ্দিকী এবং এই সংগঠন সম্পর্কে যে অভিযোগগুলো আমি করছি বা লিখেছি, আমাকে অনেকে ফোন করেছে, নেতারাও ফোন করছেন, কিন্তু কেউ বলতে পারেননি যে আমার অভিযোগটা মিথ্যা। সেক্ষেত্রে আমি আবার বলবো, বন্ধু জনাব কামরুজ্জামানের উচিত, উনি একজন বিখ্যাত মানুষ, বিখ্যাত মানুষকে তো সমালোচনা করবেই, যত সমালোচনা করবে তত সে মানুষের কাছাকাছি হবে। তাই আসাম সম্পর্কে, আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাওয়া প্রসঙ্গে আমি যে কথাটা বলেছিলাম, মানে উনি নাকি দেখা করতে গেছেন, তো উনি, আমি তো সত্যি সত্যি আমি বলিনি, আমি তো সোর্স থেকে বলছি উনি নাকি, উনার কর্তব্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সেই বিষয়টাকে পরিষ্কার করে দেওয়া। কারণ একজন ভারতীয় নাগরিক ভারতবর্ষের যে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে দেখা করতে পারেন, মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করতে পারেন, এটাতে কোনো লুকোচাপা নেই। কিন্তু যেটা ঘটনা, আবার বলবো,
পীরজাদা নওশাদ সিদ্দিকী অত্যন্ত বড় রাজনৈতিক মানে ব্যক্তিত্ব হয়ে উঠছেন, কারণ রাজনীতিটা তার মাথায়। যতটা না তিনি ধর্মীয় গুরু, তার চেয়ে অনেক বেশি তিনি রাজনীতি শিখেছেন। আমরা দেখেছিলাম 20 তারিখের ঘটনায় পুলিশের সামনে তিনি বলছেন, যখন ভিড় উচ্ছৃঙ্খল মানুষ পুলিশ ধরতে আসছে, উনি তখন একটা কথা বলছেন, দেখুন রাজনীতি কেমন শিখেছে। আমার বলছেন, আমার মাথায় টুপি আছে বলে এটা কি অপরাধ? ভালো করে বুঝুন, বোঝাতে চাইছেন আমি কি শুধু মুসলমান বলে অপরাধ? এটা একটা রাজনৈতিক কৌশল। ঠিক একই কৌশল সেদিন তিনি নিয়েছেন। আগামী দিন, আগামী 30, 31 এবং 1 সেপ্টেম্বর তিনি কিন্তু আরো একটা, এবং তার টিম কিন্তু আরো একটা কৌশল নিতে চলেছেন, যে কৌশলে বহু মানুষকে ভুল বোঝাতে পারবে। মূল যেখানে বিজেপির মুখোশ খুলে দেওয়া, সেখানে কিন্তু তারা ইস্যুটাকে অন্যদিকে নিয়ে যেতে চলছে। সে যা করছে করছে, সেটা তাদের বিষয়। কারণ আমার কাছে যে খবর আছে, উনি কিন্তু 1 সেপ্টেম্বর কোনো পারমিশন নেননি। তাদের পারমিশন হচ্ছে 30, 31 আগস্ট, এই দুদিন পারমিশন পুলিশ পারমিশন দেবে, কিন্তু 1 তারিখে কোনো পারমিশন নেই, কোনো পারমিশন নেই। আমার কাছে যা খবর, যদি ভুল হয়, আমি যদি ভুল বলি, আমি আবার ক্ষমা চেয়ে নেবো, ভুল বলেছি বলে। সাধারণত আমার ভুল হয় না। তার কাছে 1 তারিখের কোনো পারমিশন নেই, কিন্তু ওই 1 তারিখ তারা কিছু ঘটনা ঘটাবে। কারণ ওই 1 তারিখ পারমিশন নেই বলে পুলিশ আসবে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চলবে। তার ওই যে তার ভক্তকুল, যে ভক্তকুলের পাছার চামড়া তুলে দিতে হয়, এই যে আমি কথায় কথায় পাছার চামড়া তোলার কথা বলি না, এটা অনেক সময় আমি বিজেপির পাছার চামড়া তুলে দেওয়ার কথাটাই বলি, কিন্তু ওর যে ভক্তকুল অশিক্ষিত, নোংরা, ভণ্ড, বদমাইশ, যারা কোনো কিছু না বলে সবসময় গালাগালি দেয়, সবসময় যুক্তিহীন, এই গাড়লগুলোর পাছার চামড়া তুলে দেওয়া হয় উচিত। কারণ আবার তাদেরকে বলছি, ওরা আবার এসে উচ্ছৃঙ্খল করবে, ওই গাড়লগুলো ওই দিন করে আবার একটা নিউজ হতে চাইবে। আমার বক্তব্য হচ্ছে, নিউজ তুমি হও, কিন্তু মূল বিষয় ওয়াকফের অমিত পোর্টাল, অর্থাৎ অমিত পোর্টাল আজকে 3 মাস হয়ে গেছে, আর 3 মাস পর এটা গভর্নমেন্টের হাতে চলে যাবে। মাজার, বক্ত, মাদ্রাসা, গোরস্থান সমস্ত হয়ে যাবে গভর্নমেন্টের। এমনকি আসামে যেমন নো ম্যানস ল্যান্ডে ফেলে দিয়ে আসছে মুসলিমদের, ভয় দেখাচ্ছে ধর্মান্তকরণ, কারণ ওয়াকফ আইনটা অন্যায়, বেআইনি, অসাংবিধানিক, এবং এটা হচ্ছে হিন্দুত্বকরণের একটা আইন, যেটা আমি একটা বই লিখছি, আপনারা দেখতে পাবেন। ফলে ওয়াকফ আইনটার উমিদ পোর্টালের কথাটা যত তাড়াতাড়ি ওরা জনগণকে জানিয়ে দেবেন, তত তাড়াতাড়ি বাংলার মুসলমানরা বুঝতে পারবে, লড়াইয়ের জন্য নামবে। এবং লড়াই মানেই হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াই। মূল শত্রু আরএসএস, হিন্দুত্ববাদ, বিজেপি, এর বাইরে অন্য শত্রু থাকতেই পারে। সেই শত্রুর মোকাবেলা একরকম, কিন্তু আমার যারা অস্তিত্ব নিয়ে নেবে, ইসলামের উপর যারা প্রশ্ন টেনে দিচ্ছে, ইসলাম ধর্মাবলম্বীদের উপর যারা প্রশ্ন টেনে দিচ্ছে, ওয়াকফ আল্লাহর সম্পত্তি যারা কেড়ে নিতে চাইছে, তাদের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে। কারণ আমি বিশ্বাস করি, বন্দুকের নল, অন্যান্য ধর্মাবলম্বীরা যখন বন্দুকের নলটাকে তার মৃত্যু মনে করে, আল্লাহর ইসলাম ধর্মাবলম্বীরা কিন্তু মৃত্যু মনে করে না, বরং বন্দুকের নলটাকে তারা জান্নাত মনে করে। তাই প্রকৃতপক্ষে যদি সত্যি কথাগুলো জেনে বলে দিতে পারে, এরা বুক ফুলিয়ে বলে দিতে পারে, তাহলে লক্ষ কোটি 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 মানুষ পথে নামবে, এবং নওশাদ সিদ্দিকী সেদিন কিন্তু সত্যিকারের বড় নেতা হয়ে উঠবেন, মানুষের বন্ধু, মানুষের কাছের, মানুষের সংগ্রামের সাথী হিসাবে।